আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নকশি এই কদিন মেহরাবকে খুব মিস করতে লাগলো। আগে যে লোকটাকে পছন্দ করত না, এখন তার বিরহই প্রচণ্ড রকম যন্ত্রণা দিচ্ছে মনে। নকশি একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর চোখ দুটো বন্ধ করল। কিন্তু কি আশ্চর্য, তার চোখে ভেসে উঠল মেহরাবের চেহারা। নকশি নিজেও বুঝতে পারল না এটা কি হলো তার সাথে। তবে সে কি ওই মেহরাব মাফিয়ার প্রেমে পড়ে গেল? ভাবতেই নকশির মন কেমন জানি করতে লাগলো। সত্যিটা মন মানতেই যেন চায় না। সামান্য পরিমাণে শ্বাস নিয়ে সে বলে উঠল, না, আমি আর এসব নিয়ে ভাববো না। যত ওনাকে ভোলার চেষ্টা করি আরও বেশি মনে পড়ে। এমন চলতে থাকলে তো আমি ওনার প্রেমেই। কথা বলতে গিয়ে থেমে যায় নকশি। তার মুখে লাজুক হাসি দেখা দেয়। নকশি এবার স্বাগতিক করতে বাধ্য হয় যে সে মেহরাবের প্রেমে পড়ে গেছে। আরিফ ও মুস্কান উর্মির জানাজা শেষে বাড়ি ফিরল। দুজনেই কুজনকে অনেক সান্ত্বনা দিয়েছে নিজেকে ঠিক রাখার। তবে তারা বুঝতে পারছে কুজনের মনের অবস্থা এখন খুব একটা ভালো না। অবশ্য ভালো না হয় স্বাভাবিক। যা সব ঘটে গেল তাতে যে কারোরই মন খারাপ হবে। কুজন এখন কি ঝক্কির মধ্যে দিয়ে যাচ্ছে যে তার মধ্যে কি চলছে তা বোঝাই যায়। তবুও মুস্কান বাড়ি ফিরে কুজনের জন্য হা হুতাশ করতে লাগলো। এর মধ্যে হঠাৎ সে নিজেই মাথা ঘুরে পড়ে গেল। আরিফ চিন্তায় পড়ে গেল। সাথে সাথে মুস্কানকে নিয়ে রুমে গেল। ফোন করলো ডাক্তারকে। ডাক্তার এসে চেক আপ করে বললেন, কি খবর? আরিফের মনে যেন খুশির হাওয়া বয়ে যায়। এত খুশির খবর যে পাবে সেটা কল্পনাও করেনি সে। মুস্কানও ততক্ষণে জ্ঞান ফিরে আড়মোড়া ভেঙে উঠে পড়ে। আরিফ মুস্কানকে জড়িয়ে ধরে বলে, মুস্কান, আমাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। আমরা মা বাবা হতে চলেছি। মুস্কান কথাটা শুনে খুব একটা খুশি হতে পারে না। তবে আরিফের মুখ রাখতে মেকি হাসি হাসে। তবে মনে মনে বলে, আমি কিভাবে এখন বাচ্চা নিতে পারি? কেবল আমার মেডিকেলের প্রথম বর্ষ চলছে। এখন বাচ্চা নিলে তো আমার ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে। না, আমার এমন কিছু করা যাবে না। আমার এত দিনের স্বপ্ন ডাক্তার হওয়া, সেই স্বপ্নটাই আগে পূরণ করতে হবে। মা তো চাইলে পরেও হওয়া যাবে, কিন্তু একবার বাচ্চার মা হয়ে গেলে পরে আর ডাক্তার হওয়ার সুযোগই পাবো না। তাই আমি এখনই কোনো বাচ্চা নিতে পারবো না। পরে আরিফের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য এখন আমাকে এমন কিছু করতেই হবে। নকশি মোনালিসার সাথে বসে গল্প করছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার এক পর্যায়ে নকশি মোনালিসাকে শুধায়, আচ্ছা, তোমার ভাইয়া এই পথে আসলো কিভাবে? ভাইয়া কিভাবে মাফিয়া হলো সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। আসলে আমাদের দুজনের বাবা ছিলেন একজন কুখ্যাত সাধারণ ব্যবসায়ী। ভীষণ সৎ একজন মানুষ। তিনি একদম সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, কিন্তু আমরা সেরকম ছিলাম না। আমি আর মম সবসময় আড়ম্বরপূর্ণ জীবন চাইতাম। আর ভাইয়া তো বাবার আদর্শে মানুষ হয়েছিল। ভাইয়া সবসময় বলতো বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবেন, আর সেই সব প্রস্তুতিও নিচ্ছিল। ভাইয়া অনেক মেধাবী ছাত্র ছিল। পড়াশোনা কমপ্লিট করে পুলিশে জয়েন করার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। কিন্তু এমন সময় আব্বু এক মাফিয়ার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় সে তাকে মেরে ফেলল। তাও ভীষণ জঘন্যভাবে মেরে তার গোশত কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়ালো। কোনো ছেলেরই বাবার এমন অবস্থা মেনে নেওয়া সম্ভব না। ভাইয়াও পারেনি। প্রতিশোধের নেশা ভেসে ওঠে তার মধ্যে। কিন্তু বললেই তো আর এমন বড়লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় না। ভাইয়া আইনের সাহায্য নিতে চায়, কিন্তু পুলিশ ওই বড় মাফিয়ার ভয়ে কিছুই করতে পারেনি। মাফিয়া টাকা দিয়ে সব ম্যানেজ করে নিয়ে মিথ্যা গল্প ফাঁদে। এই ঘটনায় ভাইয়ার জীবন বদলে দেয়। ভাইয়া মনে করে আইন, ন্যায়, সততা এসব ভুয়া, সব ফক্কিকার। তাই তো সে ন্যায় ভুলে প্রতিশোধের জন্য অন্যায়ের পথ বেছে নেয়। ওই মাফিয়ার ওপর প্রতিশোধ নিতে নিজেও অন্ধকার জগতে প্রবেশ করে। একসময় হয়ে ওঠে কুখ্যাত মাফিয়া, গড়ে তোলে নিজের সাম্রাজ্য। এরপর ভাইয়া বাবার মৃত্যুর প্রতিশোধও নেয়, কিন্তু তারপরও এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারেনি। কেন পারেনি? এর জন্য সম্পূর্ণ দায়ী মম। ভাইয়া মাফিয়া হয়ে অনেক ধনী হয়ে গেছিল। মম তো বরাবরই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন।
তাই ভাইয়া যখন মাফিয়া হয়ে এত ধনী হয়ে গেল, তখন মম ভাইয়াকে নানা রকমভাবে বোঝাতে লাগলো। এমনও বলল যে সে এখন এসব ছেড়ে দিলে আমাদের পরিবারের ওপর, বিশেষ করে আমার ওপর বিপদ আসতে পারে। ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসেন, তাই আমার বিপদের আশঙ্কা থেকে এই পথ আর ছাড়েননি। ধীরে ধীরে এই অন্ধকার জগতের সাথে মানিয়েও নিলেন। একসময় মমের সব ধান্দাবাজি বুঝতে পারলেও তখন তার আর কিছুই করার ছিল না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এখন ভাইয়া এই জগতে এমনভাবে আটকে গেছে যে চাইলেও বের হতে পারবে না। নকশি দৃঢ়ভাবে বলে ওঠে, আমি ওনাকে এই অন্ধকার জগৎ থেকে বের করবই। একদম ওনাকে ওনার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাব, আর এটাই আমার চ্যালেঞ্জ। মুস্কান বাচ্চা নষ্ট করার কথা বলতেই আরিফের সর্বাঙ্গ জ্বলে ওঠে। পিতৃত্বের অনুভূতি উপলব্ধি করার আগেই যে এমন কিছু শুনতে হবে সেটা সে ভাবতেই পারেনি। আরিফ মুস্কানের উপর গর্জে উঠে বলল, তুমি কিভাবে এমন কথা বললা? আমার কথাটা মন দিয়ে শুনুন আরিফ, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন। আমাদের দুজনের বয়স এখন বাচ্চা নেয়ার জন্য যথেষ্ট কম। আমার ক্যারিয়ার পড়ে আছে, রুহিকে একা সামলাতেই আমি হিমশিম খাই। সেখানে আরেকটা বাচ্চা হলে আমাদের জন্য সেটা বড় সমস্যা তৈরি করবে। তাই বলে তুমি একটা বাচ্চাকে? দেখুন, এটা কোনো বড় ব্যাপার না, অনেকেই এমন করে, এটা স্বাভাবিক। তাছাড়া আমরা তো চাইলে পরেও আবার বাচ্চা নিতে পারি। আরিফ রাগান্বিত হয়ে বলল, তোমার মন বলে কিছু নেই। মেয়েরা নাকি মা হওয়ার জন্য অপেক্ষায় থাকে। কত মেয়ে সন্তান জন্ম দিতে পারে না, এই জন্য প্রতিদিন আল্লাহর দরবারে ঠুকে কাঁদে। আর তুমি? থাক, আমি আর কিচ্ছু বলবো না। আমার একটাই কথা, আমি এই বাচ্চা চাই। তুমি যদি সামলাতে না পারো কোনো ব্যাপার না, প্রয়োজনে আমি সারাদিন বাড়িতে পড়ে থাকবো, তবু আমার এই বাচ্চাটা চাই। আরিফকে কোনোভাবেই বোঝাতে না পেরে মুস্কান হাল ছেড়ে দিল। অতঃপর বলল, মনে রেখো কিন্তু এই বাচ্চার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, পরে কিন্তু আমাকে বলতে পারবে না। মেহরাবের ফেরার অপেক্ষায় দিন গুনতে লাগলো নকশি। এরই মধ্যে যে তার পেছন পেছন নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেটা সে ভাবতেও পারেনি। মেহরাবের মা মালিনী বেগম নকশিকে কোনোভাবেই মেনে নিতে পারেন না, তাই তিনি ষড়যন্ত্র করতে থাকেন কিভাবে নকশিকে মেহরাবের জীবন থেকে সরানো যায়। আর এই থেকেই তিনি যোগাযোগ করেন মেহরাবের প্রধান শত্রু বলে বিবেচিত অন্য এক মাফিয়া আমানের সাথে। আমান তো মালিনী বেগমকে নিজের আস্তানায় দেখে খুব অবাক হয়ে যান। অতঃপর বলেন, আপনি আমার শত্রু মেহরানের মা না? আপনি এখানে কি করছেন? মালিনী বেগম সামান্য হেসে বলেন, তোমার মনে আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি একসময় আমার কাছে জানতে চেয়েছিলে মেহরাবের কোনো দুর্বলতা আছে কিনা, আর এটা বলার বিনিময়ে আমাকে অনেক টাকাও অফার করেছিলে। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সেটা তো অনেক দিন আগের কথা। আর আমার যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন আপনার ছেলে মানে মেহরাবের কোনো দুর্বলতাও নেই। এতদিন তো ছিল না, কিন্তু এখন আছে। কি সেই দুর্বলতা? ওর স্ত্রী নকশি এখন ওর একমাত্র দুর্বলতা। আমার মনে হয় যদি তুমি নকশিকে কোনোভাবে নিজের বাগে আনতে পারো তাহলেই মেহরাবকে জব্দ করতে পারবে। কিন্তু এটা কি এত সহজে হবে? ওই নকশি যদি মেহরাবের সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে নিশ্চয়ই মেহরাব ওকে রক্ষার জন্য কঠিন ব্যবস্থা করে রেখেছে। মেহরাব এখন কিছু জরুরি কাজের জন্য বাইরে আছে, আর এটাই তোমার জন্য মোক্ষম সুযোগ। তাছাড়া আমি তো আছি তোমার হেল্প করার জন্য। সত্যি বলছেন তো? আমাদের সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আমি তেমন কিছুই করব না, শুধু আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা ঢুকে দিও, তাহলেই আমি খুশি। বলেই দাঁত কেলিয়ে হাসেন আর মনে মনে বলেন, এভাবেই এক ঢিলে দুই পাখি মারবো আমি। ওই নকশিকেও পথ থেকে সরাবো, টাকাও পাবো, আবার মেহেরাবও আমাকে অপমান করার উপযুক্ত জবাব পাবে। এই কদিনে মোনালিসার সাথে বেশ ভাব হয়ে গেছে নকশির, তাই তো দুই ননদ যা মিলে এখন একসাথে গল্প করছে। তাদের এই গল্পের মাঝেই হঠাৎ ঢুকে পড়েন মালিনী বেগম। তিনি এসেই বলেন, কি এত গল্প করছো তোমরা? মালিনী বেগমকে দেখেই নকশি চুপ হয়ে যায়। কেন জানি তার কাছে মালিনী বেগমকে খুব একটা সুবিধার মনে হয় না। মোনালিসা নিজের মায়ের উদ্দেশ্যে বলে, মম, তুমিও এসে আমাদের সাথে গল্পে যোগ দাও না।
জানো, ভাবি না অনেক কিছু জানে। ভাবির সাথে গল্প করে অনেক মজা। তাই নাকি? কিন্তু তোমার ভাবি তো মনে হয় আমার উপস্থিতিতে খুব একটা খুশি হয়নি। নকশির সাথে সাথেই বলে ওঠে। না না, তেমনটা হয়। আমি আসলে সেরকম কিছু ভাবিনি। আপনি চাইলে আমাদের আড্ডায় যোগ দিতেই পারেন। মালিনী বেগম নাটক করে বলেন। আমি জানি শুরুর দিকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের যোগ্য নও, সেই থেকে আমি এমন করে ফেলেছি। তুমি এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থেকো না। আমি এমনটা ভাবিনি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক শাশুড়ি বৌমার মতো করতে চাই আমি। মালিনী বেগমের কথায় নকশি মোনালিসা দুজনে খুব খুশি হয়। তাদের দুজনের কাছে মনে হয় সবটা এখন ভালো দিকে যাচ্ছে। যদি তারা মালিনী বেগমের মনে লুকিয়ে থাকা জঘন্য পরিকল্পনার ব্যাপারে জানতো, তাহলে হয়তো এমন ভাবনা থেকে বেরিয়ে আসতো। পরদিন মোনালিসা তার বান্ধবীদের সাথে বাইরে আড্ডা দিতে চলে যায়। এই সুযোগটাকেই কাজে লাগান মালিনী বেগম। নকশির সাথে দেখা করে তাকে বলেন, সারাদিন আমি এভাবে বাড়িতে বসে থাকতে ক্লান্ত হয়ে গেছি। চলো না, দুজন শাশুড়ি বৌমা মিলে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। নকশিরও এভাবে বাড়িতে চার দেয়ালের মধ্যে থাকতে ভালো লাগছিল না, তাই সেও মালিনী বেগমের সাথে একমত জানিয়ে বলে, হ্যাঁ চলুন, যাওয়াই যাক। দুজনে বেরোতে চাইলে কুদ্দুস তাদের দেখে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? মালিনী বেগম বিরক্ত হয়ে বলেন, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কেন, তোর কোনো অসুবিধা আছে? না ম্যাডাম, আমার আবার কি অসুবিধা, কিন্তু বস তো আমায় বলে গেছে ওনার স্ত্রীকে সবসময় নজরে রাখতে আর পাহারা দিতে, তাই আপনারা যেখানে যাবেন আমিও সেখানে যাব। তোকে আমাদের সাথে আসতে হবে না কুদ্দুস। আমরা দুজন শাশুড়ি বৌমা একটু ঘুরতে যাব, সেখানেও গার্ডস থাকবে। এটা একদমই ভালো লাগবে না। নকশি, তোমার কি ভালো লাগবে? নকশিরও এটা ভালো লাগে না, তাই সে বলে, হ্যাঁ, আমিও চাই না আপনি আমাদের সাথে আসুন। আমরা দুজনেই যাব। কিন্তু মেহরাব স্যার? মালিনী বেগম বলেন, ওকে আমি ম্যানেজ করে নেব। কুদ্দুস আর কোনো বাধা প্রদান করে না। ঘুরতে ঘুরতে একটা নির্জন নিরিবিলি জায়গায় চলে আসে দুজন। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে নকশি মালিনী বেগমকে বলেন। মালিনী বেগম উচ্চস্বরে হাসতে থাকেন। হাসতে হাসতে বলেন, তোর আর ফেরা হবে না। ওইদিকে তাকিয়ে দেখ, তোকে নেওয়ার জন্য কারা এসেছে। নকশি পাশে তাকাতেই দেখতে পাই কিছু বন্দুকধারী লোক। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের মধ্যে থেকে আমান বলে ওঠে, এই তাহলে মেহরাবের সবচেয়ে বড় দুর্বলতা। এবার আমাকে আমার যোগ্য অ্যামাউন্ট দাও। আমান বাঁকা হেসে বলে, এত কাঁচা খেলোয়াড় যে আমি নই। ওই তোরা সবাই এদের দুজনকে তুলে নে। এবার ওই মেহরাবকে আমি চরমভাবে জব্দ করতে পারবো, কারণ ওর মা এবং স্ত্রী দুজনই আমাদের নাগালে। তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ আমান। মানুষ ঠকানো আমার রক্তে মিশে আছে। বলেই বিকট হাসি দেয় আমান। অতঃপর তারা জোরপূর্বক নকশি আর মালিনী বেগমকে ধরে নিয়ে যায়। মেহেরাব বাড়িতে ফিরে নকশিকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে কুদ্দুসকে ডেকে জিজ্ঞেস করে, নকশি কোথায়? ভাবি তো আপনার মায়ের সাথে ঘুরতে গেছে। হোয়াট? তুই ওদের একা ছাড়লি কেন? তোকে না বলেছিলাম নকশিকে সব সময় পাহারায় রাখতে? আমি যেতে দিতে চাইনি, ওনারাই জোর। এর মধ্যে মেহেরাবের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতে আমান অট্ট হাসি দিয়ে বলে, তোর মা আর বউ আমার কবজায় আছে। যদি তাদের বাঁচাতে চাস তো চলে আয়, আমার রাস্তা নাই। ইউ কাওয়ার্ড! ওদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। চিন্তা করিস না, ওদের কিছুই করব না। তারই বিনিময়ে তোকে নিজেকে স্ট্যান্ডার করতে হবে। বলেই আমান ফোন রেখে দেয়। নকশি চিৎকার করে বলে, একবার শুধু মেহরাবকে আসতে দে, তারপর তোদের সবাইকে উচিত শিক্ষা দেবে। আমান অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, আজ আমি তোদের সবাইকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব, শুধু দেখে যা। মেহেরাব হাজির হয়েছে আমানের আস্তানায়। সাথে এনেছে নিজের গ্যাংয়ের সকল সদস্যদের নিয়ে। মেহেরাব আজ আমানকে দেখিয়ে দিতে চায় মৌচাকে ঢিল মারলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমানের আস্তানায় এসে সে হতবাক হয়ে যায়, কারণ জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল। রাগে মেহেরাবের হাত পায়ের রক টনটনে হয়ে যায়।
এই মুহূর্তে আমানকে হাতের কাছে পেলে যে সে কি করত সেটা নিজেও ভালো জানে না। মেহরাবের এমন ভাবনার মধ্যেই তার ফোনে কল দেয় আমান। মেহরাব ফোনটা রিসিভ করে চিৎকার করে বলে ওঠে, উত্তার বাচ্চা, কোথায় তুই? কুল কুল মাই ডিয়ার এনিমি, এত উত্তেজিত হতে নেই। এত উত্তেজনা হার্টের জন্য ভালো না। শোন, আমার মা ও স্ত্রীর গায়ে যদি একটা আঁচড় পড়ে না, বিলিভ মি, আমি তোকে একদম শেষ করে দেব। তোর মা আর তোর বউয়ের কিচ্ছু হবে না, কিন্তু সেই জন্য তোকে আমার কথা মতো কাজ করতে হবে। শুয়োরের বাচ্চা। আমাকে গালে দিয়ে তোর কোনো লাভ নেই। তোকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, দ্রুত সেখানে চলে আয়। আর হ্যাঁ, একদম একা আসবি, কাউকে সাথে নিবি না। কোনো চালাকি করার কথা মাথাতেও আনবি না, না হলে কিন্তু ওদের একটাকেও খালাস করে দিব। মেয়েরা ফোনটা রেখে দেয়। অতঃপর নিজের গ্যাংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখানে থাকো, আমি আমার মা ও বউকে উদ্ধার করতে যাচ্ছি। কুদ্দুস সাথে সাথে আপত্তি জানিয়ে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বস? আমরা এভাবে একা একা আপনাকে যেতে দিতে পারি না। কুদ্দুস, আমি যা বলছি তাই শোন, জেদ করিস না। ওই আমান বলেছে আমাকে একা যেতে, না হলে ও ওদের কোনো ক্ষতি করে দেবে। কিন্তু বস, আপনি একা গেলে ওদের সাথে একা কিভাবে পেরে উঠবেন? আমার সামর্থ্য সম্পর্কে কি তোর বোন ধারণা নেই? তুই কি আমাকে দুর্বল ভেবেছিস নাকি? আমি চাইলে অনেক কিছুই করতে পারি, তাও সম্পূর্ণ একা। সেটা আমি জানি বস, কিন্তু কোনো কিন্তু না, এটা আমার একা লড়াই, আর আমি একাই লড়ব। আমান সব দুষ্টু পরিকল্পনা করেই রেখেছে, এখন শুধু মেহরাবের আসার পালা, তারপরেই সে নিজের চাল চালবে। এতদিনে নিজের চিরশত্রুকে যোগ্য জবাব দিতে পারবে ভেবেই আনন্দে নেচে উঠল আমানের মন। তার গ্যাংয়ের একজন সদস্য এসে তাকে খবর দিল, বস, ওই মেহরাব এদিকেই আসছে। আমান নিজের হাতে একটি রিভলভার নিয়ে অট্টহাসি দিয়ে বলে, আসতে দে ওকে, আজও শেষ দিন হবে। এর মধ্যে মেয়েরা প্রবেশ করে আমানের ডেরায়। সে এসেই হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমান, কাপুরুষ কোথাকার তুই? আমান মেহরাবের সামনে উপস্থিত হয়, বিকট হেসে বলে, এই তো রিয়ার, এখানে আমি। তোকে তো আমি। বলেই মেহরাব আমানের কলার চেপে ধরে। আমান কলার ছাড়িয়ে নিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবি না, না হলে তোর মা ও তোর বউ মরবে। মেহরাব সরে আসে, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মুস্কানাজ মেডিকেলে যেতেই দেখতে পায় গাইনি বিভাগের সামনে বেশ জটল্লা। সে গিয়ে যেতেই দেখতে পায় একজন মহিলা বেশ কান্নাকাটি করছেন। তাকে সামলানোর চেষ্টায় ব্যস্ত তার পরিবারের সদস্যরা। মুস্কান ব্যাপারটা ঠাওর করতে পারে না। এর মধ্যে একজন নার্স এসে মহিলার স্বামীকে বলেন, ম্যাডাম, আপনাদের ডাক্তার ডাকছে, আপনারা ভেতরে চলুন। মহিলা চিৎকার করে বলতে থাকে, আমি যাব না কোথাও, ওখানে গেলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। অনেক জোরাজোরি করে হলেও মহিলাকে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভবপর হয় না। অবশেষে তার স্বামী বাধ্য হয়ে তাকে নিয়ে প্রস্থান করল। জট কাটতেই মুস্কান সেই নার্সের কাছে গিয়ে শুধায়, এখানে কি হয়েছিল? ওই মহিলা আমার রিয়েক্ট করছিল কেন? আসলে ওনার প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে সন্তান জন্ম দেওয়ার ফলে ওনার মৃত্যুর ঝুঁকি আছে। এই জন্যই ডাক্তার ম্যাডাম ওনাকে বাচ্চা নষ্ট করার পরামর্শ দিয়েছিল, আর উনি এটা মানতেই চাইছেন না। ওনার একটাই কথা, উনি মরে গেলে মরে যাবেন, তবুও নিজের সন্তানের কোনো ক্ষতি হতে দিবেন না। সত্যি, একেই বলে মা, যারা নিজের সন্তানের জন্য নিজের জীবন দিতেও দুবার ভাবে না। এটুকু বলেই নার্সটি চলে যায়। তিনি চলে যেতেই মুস্কান তার বলা কথাগুলোই ভাবতে থাকে। অতঃপর নিজের পেটের উপর হাত রাখে। তার বিবেক তাকে প্রশ্ন করে, যেখানে মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবন বলি দিতে দুবার ভাবে না, সেখানে সে সামান্য ক্যারিয়ারের জন্য নিজের বাচ্চার জীবন বলি দিতে চাইছিল। নিজের উপর ঘৃণা জন্মায় মুস্কানের। সে নিজের পেটের উপর মৃদুভাবে স্পর্শ করে, অতঃপর স্বগতোক্তি করে বলে, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, কোনো চিন্তা করিস না, আমি তোর মা, নিজের ভুল বুঝে গেছি। আমি এখন অবশ্যই তোকে পৃথিবীতে আনবো। নিজের মাকে তুই ক্ষমা করে দিস না, এখন আরিফের কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। আমার মেহরাবের মাথায় বন্দুক তাক করলো, অতঃপর বলল,
নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। মেহরাব সুযোগ বুঝে বন্দুকটা কেড়ে নিল, অতঃপর নির্বিচারে গুলি করতে লাগলো আমানের গ্যাংয়ের সদস্যদের উপর। কুদ্দুস ততক্ষণে মেহরাবের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে হাজির হয়। দুপক্ষের মধ্যে দুর্ধর্ষ লড়াই চলতে থাকে। অবশেষে যখন আমানের দল হাঁটতে বসে তখন আমান একটা জঘন্য চাল চালে। সবার অলক্ষ্যে বন্দুক তুলে নিয়ে সে সেই স্থানে যায় যেখানে নকশি আর মালিনী বেগমকে বন্দি করে রাখা হয়েছে। সবার নজর এড়ালেও মেহরাবের তীক্ষ্ণ নজর এড়াতে ব্যর্থ হয় সে। মেহরাব কিছু সময়ের মধ্যে আমানকে দেখে তার পেছনে যেতে থাকে। আমান দৌড়ে গিয়ে প্রথমে মালিনী বেগমের দিকে বন্দুক তাক করলো, বলল, আমি যদি আজ মরে যাই তো মরার আগে ওই মেহরামের পুরো পরিবারকে শেষ করে দিয়ে তারপরে মরব। বলেই গুলি চালিয়ে দেয় মালিনী বেগমের দিকে। মালিনী বেগমের বুক ভেদ করে যায় গুলি, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর যখনই সে নকশিকে গুলি করতে যাবে তার আগে মেহরাব চলে আসে এবং গুলি করে আমানের মাথার খুলি উড়িয়ে দেয়। আমান সাথে সাথেই মারা যায়। মেহরাব গিয়ে নকশিকে বন্দিদশা থেকে মুক্ত করে। এরপরে তার নজর পড়ে মালিনী বেগমের দিকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। মালিনী বেগম অনেক কষ্টে নিজের হাত দুটো জোর করে ক্ষীণ কণ্ঠে বলেন, আমাকে ক্ষমা করে দিও মেহরাব, আমি অনেক অন্যায় করেছি। আমার জন্য তুমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে পারোনি। আর আমি নকশির ক্ষতি করার জন্য ওই আমানের সাহায্য করেছিলাম, কিন্তু দেখো আমি নিজেই অন্যায়ের শাস্তি পেয়ে গেলাম। পারলে ক্ষমা করে দিও। বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেহরাব নির্লিপ্ত চেয়ে রয়। হাজার হোক মা তো। তার চোখ দিয়ে নীরবে জল ঝরতে থাকে। এক সপ্তাহ পর নকশি খেয়াল করছে সেই দিনের ওই ঘটনার পর থেকে মেহরাব অনেক বদলে গেছে। আগে মেহরাব সবসময় নকশির সাথে কথা বলার চেষ্টা করত, নকশির অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করত, কিন্তু এখন কেমন জানি এড়িয়ে চলে। নকশি এই রহস্যই ভেদ করতে চায়। তাই আজ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেহরাবকে এ বিষয়ে প্রশ্ন করবে। তবে নকশিকে কিছু করতে হলো না। মেহরাব আজ নিজে থেকেই নকশির কাছে এলো। অতঃপর নকশির দিকে একটা পেপার এগিয়ে দিল। নকশি জিজ্ঞেস করলো, এটা কি? ডিভোর্স লেটার। মানে এটার মানে কি? তুমি জিতে গেলে নকশি। তুমি বলেছিলে না আমি নিজে থেকে তোমায় মুক্তি দেব। দেখো ঠিক তাই হলো। আমি এখন তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চাই। কিন্তু আমি মুক্তি চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। সেটা আর সম্ভব না। তুমি সই করে দাও। আপনি কি সত্যি আমায় ডিভোর্স দিতে চান? হ্যাঁ সত্যি। আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা নেই? প্রশ্নই ওঠে না। নকশির চোখে জল চলে আসে। মেহরাব নকশির দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিলে সে নিজের বুকে পাথর চেপে ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। চাপা আর্তনাদ আড়ালে রেখে সামান্য হাসার চেষ্টা করে। মিলিয়ে আসা কণ্ঠে বলে, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু বেহায়ার মতো জোর করে আপনার জীবনে পড়েও থাকতে আমি পারবো না। আজ আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আপনার কাছে ফিরবো না, চলে যাব এখান থেকে। কিন্তু প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিতে চাইবেন না। আমি আজীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। মেয়েরা হঠাৎ অস্থির হয়ে উঠল। শক্ত সামর্থ্য পুরুষটির বুকে উথাল পাথাল ঝড় উঠল। নকশির প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো তাকে করে দিল দুর্বল। তবে সে নিজের গাম্ভীর্য বজায় রাখল, ভেঙে যেতে দিল না নিজেকে, বরঞ্চ কিছু কঠিন কথা ছুড়ে দিল নকশির দিকে। বেশ ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে আমাকে তোমার সহ্য হয় না, আমার সাথে থাকতে চাও না, আমাকে নাকি ডিভোর্স দিতে বাধ্য করবে এই চ্যালেঞ্জও দিয়েছিলে। তাহলে এখন যখন আমি তোমায় জিতে দিতে চাইছি তখন পিছু পা হচ্ছ কেন? নকশি পুনরায় হাসল, মলিন সেই হাসি। এই মলিন হাসি দিয়েই সে বলল, সব সময় কেন জিততে হবে? ধরুন এবার আমি হেরে গেলাম, হেরে গিয়েও জিতে গেলাম। বলেই মেহরাবের সামনে থেকে চলে আসতে নেয়। নিজের চোখের কোণে জমা থাকা জলগুলো মুছে নেয় সন্তর্পণে। নিজের কিছু জামা কাপড় আর জরুরি জিনিস গুছিয়ে নেয়। বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার পূর্বে দেখা করে মেহরাবের দিকে। মেহরাবের উদ্দেশ্যে বলে, আপনার কাছে একটা অনুরোধ করব। নির্লিপ্ত আবেদন ফেরাতে পারল না মেহরাব। শান্তভাবে বলল, যা বলার বলো। আপনি তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আজ আমাকে আবার আমার বাসায় রেখে আসবেন প্লিজ। আমি পারবো না। ধরে নিন এটা আমার আপনার কাছে যাওয়ার শেষ ইচ্ছা।
আর ফেরাতে পারল না মেহরাব, বলল, ঠিক আছে চলো। মেহরাব ও নকশি বেরোতে যাবে এমন সময় মোনালিসা দৌড়ে সেখানে চলে এলো। নকশিকে এভাবে ব্যাগপত্র নিয়ে বেরোতে দেখে প্রশ্ন করলো, তোমরা কি কোথাও যাচ্ছ? নকশি বলে দিল, হ্যাঁ, আমি আজ চিরকালের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো মোনালিসা। মোনালিসা হতবাক হয়ে গেল, মেহরাবের দিকে তাকিয়ে বলল, ভাবি এসব কি বলছে ভাইয়া? তুমি কোথায় রেখে আসছো ভাবিকে? ও একদম ঠিক বলছে, আমি ওকে ওর বাসায় রেখে আসতে যাচ্ছি। তুমি এটা কিভাবে করতে পারো ভাইয়া? আমি এমনটাই করব। আমি ওকে কখনোই পছন্দ করতাম না, এতদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য রেখেছিলাম। আমি ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, যেদিন ও আমাকে ভালোবাসবে। আজ সেই দিন এসে গেছে। আমার সকল সংকল্প পূরণ হয়েছে, তাই আমার আর প্রয়োজন নেই ওকে। তুমি আর এ নিয়ে কথা বাড়িও না মোনালিসা, নিজের খেয়াল রেখো। বলেই সে বাইরের দিকে পা বাড়ালো। মোনালিসা ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। মম আমাদের ছেড়ে চলে গেল, আজ তুমি ভাবিকেও দূরে ঠেলে দিলে। দেখবে কিছুদিন পর আমিও তোমাকে ছেড়ে চলে যাব, তারপর তুমি একা তোমার এই সাম্রাজ্য ভোগ করবে। বলেই হন হন করে নিজের রুমের দিকে ছুটে যায় মোনালিসা। মেহরাব হতাশ হয়ে তাকিয়ে থাকে। নকশিদের গ্রামের বাড়িতে এসে গাড়ি থামায় মেহরাব। অতঃপর নকশিকে উদ্দেশ্য করে বলে, এসে গেছে তোমার বাড়ি, নেমে পড়ো। নকশি গাড়ি থেকে নামে। মেহরাব নকশিকে আবারও বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে যাও, গো অ্যাহেড। আপনাকে একটা লাস্ট রিকোয়েস্ট করব, আপনি আগে থেকে নামুন। মেহরাব বিনা বাক্য ব্যয়ে গাড়ি থেকে নামে। নকশি কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তাকে গভীর আলিঙ্গনে সিক্ত করে তোলে। এই পর্যায়ে আর শক্ত থাকতে পারে না, কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায় বেচারি মেয়েটার। নকশি শেষবারের মতো অনুরোধ করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমাকে নিজের লাইফে সামান্য একটু জায়গা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মেহরাব দ্রুত নকশিকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, অনেক সমস্যা, আমি কখনোই তোমাকে চাইনি। বলেই নিজের গাড়িতে উঠে বসে সে। গাড়ি স্টার্ট করার আগে পুনরায় একবার তাকায় নকশির দিকে। নকশি তো তার দিকেই তাকিয়েছিল। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে বিদায় নেয়। দিল বাড়তে নাহি এখানে রাস্তিতে নাহি, চাহে কিন্तना বেহি দেখতি जाऊन, वक्त जाए मेन रॉक ना पाउन, तू थोड़ी देर और थेयर जा सुनाए, तू थोड़ी देर और थेयर जा। মুস্কান দফায় দফায় আরিফের সাথে কথা বলার চেষ্টা করে চলেছে, কিন্তু আরিফ সমানে তাকে এড়িয়ে চলছে। অবশেষে মুস্কান আরিফকে আটকে দিয়ে বলে, আমার কিছু কথা শোনো প্লিজ। হ্যাঁ বলো, তোমার কি বলার আছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আর তুমি? কিন্তু কেন? আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি। আমার চিন্তা ভাবনা এত নীচ ছিল, যার জন্য আমি সত্যি লজ্জিত। আমি এই বাচ্চাটা চাই আরিফ, আমি একটা সুখী ফ্যামিলি চাই। আরিফ আচমকা জড়িয়ে ধরে মুস্কানকে। সে বলে, আমি তোমার থেকে এটা শোনারই অপেক্ষায় ছিলাম মুস্কান। আমি জানতাম তুমি একদিন না একদিন একসময় ঠিকই নিজের ভুলটা অনুধাবন করবে। এই ত্রুটিপূর্ণ মুস্কানকে যে তুমি নিজের লাইফে সুযোগ দিয়েছো, এতে আমি কৃতজ্ঞ আরিফ। ভুল সবাই করে, পারফেক্ট তো এই দুনিয়ায় কেউ নয় মুস্কান। এর মধ্যে যারা নিজেদের ভুলগুলোকে ফুল বানিয়ে নিজেদের জীবন সুন্দর বানাতে পারে, তারাই তো আসল সফল। তুমিও সেরকম একজন। তাছাড়া তুমি তো আমার হৃদয়ে জায়গা নিয়েছো, তোমাকে সেই হৃদয় থেকে বের করা যে সম্ভব নয়। মুস্কান লাজুক হাসে। এর মধ্যে রুহি কেঁদে উঠলে তাকে কোলে তুলে নেয়। আরিফ মুস্কানের সুখী পরিবার পূর্ণতা পায়। কয়েক মাস পর নকশি নিজের বাড়িতে সে নিজের মায়ের সাথে পিঠা বানাচ্ছিল। শীতের হাওয়া বয়ে যাচ্ছে চারিদিকে, শীতল হাওয়ায় মুগ্ধ চারপাশের সবকিছু। নকশি পিঠা বানিয়ে নিজের বাবার জন্য নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বলিষ্ঠ এক দেহের সাথে ধাক্কা খায় সে। চোখ তুলে তাকাতেই মেহরাবের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পায়। নকশি তাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে ধরে। মেহরাব নকশির হাতটা ধরে ফেলে, আচমকা কাছে টেনে নেয়। নকশি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কি হচ্ছেটা কি? আপনি কেন এসেছেন? যেই রমণী আমার হৃদয়ে স্থান নিয়েছে, যার সাথে আমার হৃদয়ের সন্ধি ঘটেছে, তাকে ফিরিয়ে দিতে এসেছি।
আমি যাব না। আমার একটা আত্মসম্মান আছে। যখন ইচ্ছে আমাকে দূরে ছুঁড়ে ফেলবেন, আবার যখন খুশি কাছে টেনে নেবেন। এমন তো হতে পারে না। আমার কথাটা শোনো, আমার কিছু সময়ের দরকার ছিল। তুমি আমার কাছে কতটা দামি, কতটা অমূল্য তা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। চোখের সামনে নিজের মাকে মরতে দেখে তোমাকে হারানোর ভয়ে জন্ম নেয় আমার বুকে। সেই কারণেই তো তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাকে প্রবল ভালোবাসার পরেও তোমার থেকে দূরে থেকেছি। আমার এই আত্মত্যাগের সামান্য প্রতিদান দাও। চলো আমার সাথে প্লিজ। জানো, এই কয়েক মাসে আমি দূরে সরে এসেছি সমস্ত রকম অপকর্ম থেকে। এটা এতটাও যদিও আমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি। এখন তোমাকে আর মোনালিসাকে নিয়ে ঢাকা শহরে যেতে চাই। সেখানে গিয়ে নতুন করে সংসার সাজাতে চাই। যাবে তো? নকশি মেহরাবকে আলিঙ্গন করে বলে। অবশ্যই। দুজনের মুখে তৃপ্তির হাসি, ভালোবাসা পরিপূর্ণতা পাওয়ার হাসি, দুই হৃদয়ের সন্ধির হাসি।